পুরান ঢাকার একটি ছোট এলাকায় দাঁড়িয়ে আছে মাঝারি আকারের এক অতি পুরনো বাড়ি। সময়ের ছাপ স্পষ্ট তার দেয়ালে, বারান্দায় আর কাঠের পুরনো দরজাগুলোতে। বাড়ির মালিক ছিলেন জনাব নাজমুল সাহেব। বহু বছর আগে তিনি পরলোক গমন করেছেন। বর্তমানে বাড়িটির মালিকানা তার 3 ছেলের হাতে থাকলেও বাস্তবে বলা যায় 2 ছেলের দায়িত্বেই রয়েছে সবকিছু। বড় ছেলে বোগাম বহু বছর আগে পরিবার নিয়ে কানাডায় স্থায়ী হয়েছেন। তাই বাড়ির দেখাশোনা এবং যাবতীয় দায়িত্ব এখন মূলত সামলান নাজমুল সাহেবের অপর 2 ছেলে নামজুন ও সিয়কজিন। সিয়কজিনকে অবশ্য পরিবারের সবাই সংক্ষেপে জিন বলেই ডাকে। নামজুনের সংসারে 2 মেয়ে ও 1 ছেলে। বড় মেয়ে রীতা, ছোট মেয়ে রিমা আর একমাত্র ছেলে আবির। অন্যদিকে জিনের একমাত্র সন্তান রিপা। রিপা আর রিমা চাচাতো বোন হলেও ছোটবেলা থেকেই একই বাড়িতে, একই উঠোনে, একই পরিবেশে বড় হয়েছে। তাই নিজেদের মধ্যে চাচাতো শব্দটির কোনো অস্তিত্বই ছিল না। তারা একে অপরকে আপন বোন বলেই পরিচয় দিত। সেদিন বিকেলে দুজন বেরিয়েছিল বাজারে। বাজারে ঢুকেই রিমা একটি কাপড়ের দোকানের সামনে থেমে গেল। রিমাকে দোকানের ভেতর ঢুকতে দেখে রিপা বিরক্ত মুখে বলল, আমি বলেছিলাম না তোর সাথে শপিংয়ে আসা মানে নিজের খবর নিজে খোঁড়া। আবার শুরু করলি? শুরু করিনি, সত্য কথা বলেছি। মাত্র 10 মিনিট লাগবে। এই 10 মিনিট কথাটা তুই গত 200 বছর ধরে বলছিস। নাটক করিস না। আমি নাটক করি না। গত সপ্তাহে তুই বলেছিলি 10 মিনিট, তারপর 3 ঘন্টা দোকানে ঘুরেছি। এইবার তেমন হবে না। অবশ্যই হবে। তুই কাপড় কিনতে আসিস না, দোকানদারদের ইন্টারভিউ নিতে আসিস। চুপ কর। না, করব না। রিপা। আচ্ছা, চুপ করলাম। আল্লাহ জানে আজকে কখন বাসায় যাব। এই মেয়েটার সাথে মার্কেটে আসলে আমার আর বাসায় যাওয়া হয় না। কেন যে বইপত্র, খাতা, কাপড় চোপড় সব নিয়ে আসলাম না, তাহলে এখানেই থেকে যেতাম। সারা বছর মার্কেট করতো সে। হায় আল্লাহ, আমি বাসায় কখন যাব? ওহো, ও সরি। ও শিট, এটা কি করে ফেললাম? আই এম সরি, আই এম সো সরি। আমি একটু দেখতে পাইনি। আপনার শার্টটা পুরো নষ্ট হয়ে গেল। আসলে এটা আমার দোষ না, আমি কফি খাই না। এই শয়তান ছেলের কফি আমার হাতে দিয়েছে, তাই হাতে রাখার কারণে আপনার আই এম সরি, আই এম সরি। সমস্যা নেই, ইটস ওকে। ইটস ওকে? ওকে কিভাবে? আপনার জামাটা তো নষ্ট করে ফেললাম। ধুয়ে ফেললেই ঠিক হয়ে যাবে। আপনি রাগ করেননি? করা উচিত। সাধারণত মানুষ রাগই তো করে। তাহলে হয়তো বা আমি মানুষ নই। মানুষটা মনে হচ্ছে ভালোই রে। খুব বেশি ভালো মানুষ শয়তানের খালাতো ভাই হয়। ধীরে বল। কেন? কারণ আমি শুনতে পাচ্ছি তাই। আপনি শুনেছেন? পুরোটাই। তবে একটা সমস্যা আছে। কী সমস্যা? আমার কোনো খালাতো ভাই নেই। জি? জি হ্যাঁ, আমার কোনো খালাতো ভাই নেই। তাই নিশ্চিত থাকেন আমি শয়তানের খালাতো ভাই না। হ্যাঁ রিপা, তোর সমান জবাব পেয়ে গেছিস। তুই চুপ কর। কেন? ছেঁকা লাগে দোস্ত। বাসায় চল, তোর খবর আছে। আগে ওনার খবর শেষ কর। উম, আচ্ছা, আবারও সরি, ভুল হয়ে গেছে। সমস্যা নেই, সুন্দরী মেয়েদের সাথে ধাক্কা খেলে নাকি বুদ্ধি বাড়ে। কি? এই কথাটা কে বলেছে? এইমাত্র আমি বললাম। ও, তাহলে বুঝি আপনি নিজে নিজের উক্তি তৈরি করেন? মাঝে মাঝে করতে হয়। মহান মানুষের একটা শখ থাকে। মহান মানুষ? এটা আবার কে? আর কে হবে? অবশ্যই আমি। আপনাকে প্রথমে ভদ্রলোক ভেবেছিলাম। প্রথমে ভদ্রলোক ভেবেছিলেন, তারপরে দেখলেন ভদ্রলোক প্রো ম্যাক্স। বিরক্তিকর। ধন্যবাদ। এটা প্রশংসা ছিল না? তবুও ধন্যবাদ। আচ্ছা, ভালো থাকবেন মিস্টার ভদ্রলোক প্রো ম্যাক্স। রিমা ঠোঁট কামড়ে হাসি চেপে রিপার সঙ্গে হাঁটতে শুরু করলো। দোকান থেকে খানিকটা দূরে আসতেই রিপা ফুঁসতে ফুঁসতে বলল, ফালতু অসভ্য ইতর হারামি খবিস নানাবিস। কতটা অভদ্র দেখেছিস? আমার তো মজার মানুষই লাগলো। মজার? এই ফালতু লোকটারে তোর কিভাবে মজার মনে হলো? সবভাবেই। এবার চল বাসায় চল, আজকে আর মার্কেট করব না। বাসায় ফিরে রিপা সোজা নিজের ঘরে চলে গেল। মাথার ভেতর বারবার ভেসে উঠছে একটাই মুখ, আর মুখখানা ভাবতেই বিরক্তিতে মুখ কুঁচকে গেল তার। অন্যদিকে রিমা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। সন্ধ্যা নেমেছে বেশ কিছুক্ষণ আগে। হঠাৎ কলিং বেল বেজে উঠতেই রিমা রিমোটটা টেবিলে রেখে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলেই সে থমকে দাঁড়ালো। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে মার্কেটের সেই ছেলেটা। এটা দেখে রিমার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। আপনি এখানে? 1 মিনিট, আপনি কি ফলো করছেন আমাদের? মোটেও না। আপনি অতটাও সুন্দর না যে আমার বন্ধু আপনাকে ফলো করবে। কি বললেন? যা শুনেছেন তাই। আপনি কে?
আমি জাংকুক, আর এটা আমার বন্ধু কিম তেয়াং, ওরফে ভি। আমরা নিচতলার নতুন ভাড়াটিয়া। কি? জি। মানে আপনারাই আজকে উঠেছেন? আলহামদুলিল্লাহ, অবশেষে সঠিক প্রশ্ন করলেন। আমি তো ভেবেছিলাম এবারও আগামাথা ছাড়া প্রশ্ন করবেন। আপনি কি সবসময় এভাবেই কথা বলেন? না, মাঝে মাঝে আরো খারাপভাবে বলি। জাংকুক। কি? আমি তো ভদ্রভাবেই কথা বলছি। এটা যদি ভদ্রতা হয় তাহলে অভদ্রতা কাকে বলে? আচ্ছা, আপনার এখানে কেন এসেছেন? আগে আপনি একটু সরে দাঁড়ান। কেন? কারণ আমরা আপনার আম্মুর সাথে কথা বলতে এসেছি, আপনার সঙ্গে না। জাংকুক আর ভি ড্রয়িং রুমে বসে কথা বলছিল। জাংকুক অ্যাডভান্স ভাড়ার টাকা রিপার আম্মুর হাতে দিয়ে প্রয়োজনীয় কিছু কথা সেরে নিল। এর মাঝে ভি কয়েকবার অকারণে ঘরের ভিতরে তাকালো, কিন্তু যাকে খুঁজে যাচ্ছিল তাকে আর দেখতে পেল না। রিপা তখন নিজের ঘরেই ছিল। কিছুক্ষণ পরে দুই বন্ধু বিদায় নিয়ে নিচতলায় নিজেদের ফ্ল্যাটে চলে এলো। ঘরে ঢুকেই জাংকুক দরজা বন্ধ করে বিয়ের দিকে তাকালো। কি রে বেটা, তুই তখন এমন ভাবে উকি মারছিলি কেন? কই উকি মারছিলাম? আমার এ বোকা বানিস না, সত্যি বলছি। আমি কিন্তু কানা না, সব দেখেছি। আচ্ছা, তারপর? তারপর আর কি? তুই কি সত্যি সত্যি প্রেমে টেমে পড়লি নাকি? আরে না না না। নিশ্চিত? 100 বার নিশ্চিত। তাহলে উকি মারছিলি কেন? আসলে যখন জানলাম ওই মেয়েটা এখানে থাকে, তারপর থেকে কেন জানি মেয়েটাকে দেখার জন্য মন ছটফট করছিল। আয় হায়, গেছে গেছে। কি হলো? কাম সারছে? আবার কি কাম সারলো? তুই প্রেমে পড়েছিস? ধুরো। আরে বেটা, ধুরো না, সত্যি তুই প্রেমে পড়েছিস। মোটেও না, অবশ্যই পড়েছিস। না বললাম না, আর আমি হ্যাঁ বললাম না। জাংকুক, জাংকুক জাংকুক বলে লাভ নেই, তুই প্রেমে পড়েছিস, এটা 100% শিওর। দেখ, আমি কোনো প্রেমে টেমে পড়িনি। সুন্দরী মেয়ে দেখলে আমার মন এমনিতেই আনচান আনচান করে, এটাও ঠিক তেমনই। মিথ্যা কথা, একদম ঠাড়া পড়া মিথ্যা কথা। কারণ তুই গত 1 বছরে অত্যন্ত 20টা সুন্দরী মেয়ে দেখেছিস। কাউকে নিয়ে তো তুই এমন কথা বলিসনি। তুই বেশি ভাবছিস। না, আমি ঠিকই ভাবছি। এটা জাস্ট অ্যাট্রাকশন রে ইয়ার। আচ্ছা, মানলাম। এই তো অবশেষে লাইনে আসলি। আরে ভাই, আমার বাকি কথাটা শোন। কি কথা? তুই এখন এই মেয়ের প্রেমে পড়েছিস কিনা সেটা তো স্বীকার করতেছিস না। তবে আমি 100% শিওর তুই এই মেয়ের প্রেমে পড়বি, আর তুই সেটা আমাকে নিজের মুখে বলবি। সম্ভব না? অবশ্যই সম্ভব। বললাম না না? আচ্ছা ঠিক আছে, বাজি। ওকে, বাজি। তুই যদি রিপার প্রেমে পড়িস তাহলে আমাকে 10,000 টাকা দিবি, আর যদি না পড়ি তাহলে আমি তোকে দেবো। ডিল? ওকে, ডিল। গল্প তো প্রায় অনেক দূরই এগিয়ে গেল, কিন্তু এখনো এই দুই বান্দরের পরিচয় দেওয়া হলো না। আচ্ছা চলো তাহলে এই দুজনের পরিচয় পর্ব শেষ করা যাক। প্রথমজন হচ্ছেন কিম তাইয়াং ভি। ছোটবেলায় তার বাবা মা মারা গেছে। সে ছোট থেকে বড় হয়েছে তার দাদুর কাছে। আর জাংকুক তার ল্যাংটাকালের বন্ধু, মানে বাল্যকালের বন্ধু। ভি আর জাংকুকের একই গ্রাম। এসএসসি পাশ করার পরে জাংকুক ঢাকা চলে আসে, সঙ্গে ভিকে নিয়ে আসে। তবে ভিয়ের দাদা যেহেতু বৃদ্ধ, তাই ভিয়ের দাদা আসে না, সে গ্রামেই থেকে যায়। এরপর থেকে ভি জাংকুকদের পরিবারের সঙ্গেই থাকে। এবার আসা যাক দ্বিতীয় জনের কাছে, জিওন জাংকুক। বাবা মায়ের খুব আদরের একমাত্র ছেলে। বড় আরো 2টা বোন আছে, তাদের বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা সব কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু বাকি আছে জনাব জিওন জাংকুক। আচ্ছা যাই হোক, পরিচয় পর্ব শেষ। এখন মূল গল্পে চলো। ওই তোরা দরজা লাগিয়েছিস কেন? সারাদিন জামাইবুর মতো দরজা লাগায় বসে থাকে। ঘরে কত কাজ পড়ে আছে, আর এরা জমিদারের মতো দরজা বন্ধ করে বসে আছে। খালি খাওন আর ঘুম। বাসায় উঠছি আজকে, কত জিনিসপত্র গোছানো বাকি, সেদিকে কোনো খেয়ালই নেই কারো। আম্মু, তুমি এত চিৎকার চেঁচামেচি করতেছো কেন? আমি কি মেয়ে যে? কি বললি? কিছু না আম্মু, আমি কিন্তু স্পষ্ট শুনতে পেয়েছি। কি বললি বল? ভুল শুনছো। আমার কানে সমস্যা? না আম্মু, তোমার কানে কেন সমস্যা হবে? আমার কানে সমস্যা। আসলে আমি বলছিলাম যে আমি তো তোমার বাধ্য সন্তান, কারণ তোমার মতো মা যে আর সে অবাধ্য কি করে হয়? বেশি তেল মারতে হবে না। আমি তেল মারছি না আম্মু, সত্যি বলতেছি। চুপ কর আর তাড়াতাড়ি বাইরে আয়। কেন? কেন আবার জিজ্ঞাসা করতেছে? খাট সরাতে হবে, আলমারি গুছাতে হবে, রান্নাঘরে জিনিসপত্র উঠাতে হবে, কত কাজ, তাড়াতাড়ি আয়। ওই তুই হাসিস কেন? কই আন্টি, এমনি। তুইও চল। জি? দাঁত বের করে পরে হাসবি, এখন কাজ করবি। দুইজনে এক্ষুনি আয়। জি, আসতেছি। দোস্ত, আমি নিশ্চিত আম্মু আব্বুকে বিয়ে করার আগে কোনো সেনাবাহিনী জেনারেল ছিল। আবে বেটা, ছিল না, এখনো আছে, শুধু ইউনিফর্ম পরে না। 100% ঠিক কথা বলছস। জাংকুক? জি জি আম্মু, আসতেছি। চল জেনারেলের আদেশ পালন করি। একটা খবর আছে, পৃথিবী ধ্বংস হয়ে গেছে। আরে না, তাহলে জানার আগ্রহ নেই। নিস্তলা আজ কারা উঠেছে জানিস? জানার ইচ্ছেও নাই। দেখ কেমন শুরু করছে, শোন না আমার কথা। মার্কেটে ওই যে ওই ছেলেটাকে দেখেছিলাম না, ওই ছেলেটা উঠেছে। মিথ্যা কথা বলবি না। সত্যি? তুই মানে ওই যে ওই ভদ্রলোক প্রোম্যাক্স? হ্যাঁ, আরেকজন আছে তার বাচাল বন্ধু। হাই হাই, শেষ। কি শেষ? আমাদের শান্তি শেষ।
আমার ওই ছেলেটাকে ভালোই মনে হয়েছে, তবে তার বন্ধু সবকিছুতে ভালো খুঁজে কোথায় পাস, আর তুই সবকিছুতে সমস্যা কোথায় খুঁজে পাস? কারণ আমি বাস্তববাদী, তুই কোনো বাস্তব ঠাস্তববাদী না, তুই হচ্ছিস নাটকবাদী। ওরা দুই বোন এভাবে কথা বলছিল, ঠিক তখনই জানালা থেকে বাইরের শব্দ ভেসে এলো। ওরা তাড়াতাড়ি জানালার কাছে গিয়ে নিচে তাকিয়ে দেখে জাংকুক আর ভি বিশাল একটা আলমারি নিয়ে টানাটানি করছে। আরে ভাই সাবধানে ধর। আমি সাবধানেই ধরছি, এইভাবে ধরলে আলমারি পড়ে যাবে। জাংকুকের কথা শেষ হওয়ার আগেই জাংকুক আলমারিটা নিয়ে একপাশে কাত হয়ে গেল। গেলাম রে, শহীদ হয়ে গেলাম। মা ভি ভাই, আমি মারা গেলে আমার ফেসবুক আইডিটা ডিলিট করে দিস। আগে মরে নে। সত্যি মরমু রে ভাই, আমার কোমর অলরেডি শহীদ হয়ে গেছে। ওদের নাটকটা দেখ। ওই তুই হাসছিস, কিন্তু তুই তো বলেছিলি তুই ওদের পছন্দ করিস না। হ্যাঁ, পছন্দ করি না, তবে সার্কাস দেখলে তো এমনি হাসি আসে, এটা অস্বাভাবিকের কি আছে? কি রে, ওই ছেলেটা তাকানোর পরে তুই লুকিয়ে পড়লি কেন? আমি লুকাইনি, চোখে রোদ পড়ছিল। সন্ধ্যা 7টা বাজে তোর চোখে রোদ পড়ছে? পড়তেছে, তোর সমস্যা কি? ঠক 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 শুরু করছে। কালকে সারা রাত ঘুমাতে পারিনি এই ঠকঠকের শব্দে, আর আজকে আবার সকাল থেকেই শুরু করে দিছে এই শব্দ। কেমনটা লাগে? আরে নতুন এসেছে না, সবকিছু গুছাবে, একটু তো শব্দ হবেই। এই জন্য এত শব্দ। সারা রাত গুছাইছে, এখনো গুছাইতেছে। কি গুছাইতেছে এগুলো? জানি না, এখন চুপচাপ পর। কাল বাদে পশু পরীক্ষা, এবার রেজাল্ট খারাপ করলে আব্বু আম্মু সোজা বিয়ে দিয়ে দেবে। এরকম ঠকঠক শব্দের মধ্যে পড়বো কিভাবে? না, আর সহ্য হচ্ছে না। তারা দেখাচ্ছি মজা। এই যে, এক্সকিউজ মি। জি, আমি। হাই, গুড মর্নিং। কেমন আছেন? ভালো আছেন তো? ভালো থাকতে দিয়েছেন আপনারা? শুরু করছেনটা কি সকাল থেকে? আমরা আবার কি শুরু করলাম? এত শব্দ করছেন কেন? কালকে সারা দিন সারা রাত ঠক 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 শব্দ করছেন, আজকে সকাল না হতেই শুরু করে দিচ্ছেন আবার। সমস্যাটা কি? কি বেবি, কি হয়েছে? এই আপা কি বলতেছেন? আপা? ওই মিয়া, আপাকে? আপনি? আমি আপা? আমি আপনার কোন জন্মের আপা? এই জন্মেরই আপা। মুসলমানদের জন্ম একটাই হয়, জানেন না আপা? ফাইজলামি করেন? ফাইজলামি করতে যাবো কেন? আপনি কি আমার বিয়েন লাগেন? বললামই তো আপনি আমার আপা লাগেন। এই যে দেখেন ভাইয়া, আমার বোন আপনার থেকে অনেক ছোট, তাই আমার বোনকে আপা বলে ডাকবেন না। ওর নাম আছে, ওর নাম ধরে ডাকতে পারেন। ও আচ্ছা, তাই নাকি আন্টি? আন্টি? আন্টি কে? কে আবার আপনি? আমি আন্টি? আমি কি দেখতে আন্টির মতো? হ্যাঁ, কিছুটা আন্টির মতোই লাগে, বয়স্ক লাগে অনেক দেখতে। ফালতু ইতর বদমাস ছোট লোক, আমি কোন দিক দিয়ে আন্টির মতো লাগি? সব দিক দিয়েই লাগেন। কত বড় অসভ্য অসভ্য। আরে আপনি এত সিরিয়াস নেবেন না, ও দুষ্টামি করতেছে, আপনি রাগ করবেন না। আপনার বন্ধুকে বলে দিবেন আমার এই ধরনের ফালতু দুষ্টামি পছন্দ না। আর শুনুন, এইসব ঠক ঠক শব্দ বন্ধ করেন, নয়তো আজকের দিনে এই বাসে আপনাদের শেষ দিন। ঠিক আছে আফা? আফা মানে আপা, মানে আপা মানে সম্মানের একটা ডাক দিলাম। অসভ্য জঞ্জাল একটা। সেম টু ইউ আফা। বিকেলবেলা রিমা আর রিপা ছাদে দাঁড়িয়ে গল্প করছিল। এটা ওদের দুই বোনের প্রতিদিনের রুটিন। প্রতিদিন বিকালে ওরা দুজনে সেখানে গল্প করে সন্ধ্যা অবধি। ওরা দুই বোন আপন মনে একজন অপরজনের সাথে কথা বলছিল। ঠিক ওই টাইমে ভি আর জাংকুক ছাদে আসে। এরপরে রিমা রিপার কাছে এসে ভি একটু নরম সুন্দর ভঙ্গিতে সালাম দেয়। আসসালামু আলাইকুম। আপনারা আপনারা এখানে এসেছেন কেন? আপনারা দুজন কি মুসলমান না? অফকোর্স আমরা মুসলমান, কিন্তু আমার তো দেখে মনে হচ্ছে না। কোনো সালাম নেই, সালাম দিলাম সালামের জবাবও নেই। এটা আবার কেমন মুসলমান বাবা, জানি না। অসভ্য। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ছোটবেলায় যার কাছ থেকে মক্তব শিখেছেন সে কি একটু বেশি ইউনিক? ইউনিক মানে? হ্যাঁ, আসলে আমাদের যে মক্তব পড়িয়েছিলেন যেই হুজুরে, সেই হুজুর আমাদের শুধু শিখিয়েছেন সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম। অসভ্য ওয়ালাইকুম আসসালাম এটা শিখায়নি। আমাদের হুজুরও সেম টু সেমই শিখাইছে, কিন্তু অসভ্য এটা আপনাদের পদবি। ছি ছি আপা, এটা কি বললেন? আমাদের পদবি অসভ্য না। আমার পদবি হলো জিওন, আর ওর পদবি হচ্ছে কিম। আমরা শুনতে চেয়েছি আপনাদের পদবি। এখন এখানে এসেছেন কেন সেটা বলেন। সাদে কেন এসেছি সেটা আপনার কাছে কেন বলবো? সাদ তো সবার। না, সাদ সবার জন্য না, শুধু বাড়িওয়ালাদের জন্য। আমরা আপনাদেরকে বাসা ভাড়া দিয়েছি, সাদ না। ও আচ্ছা, সাদে আসার জন্য বাড়িওয়ালা হতে হয়? তাহলে তো দেখছি বাড়িওয়ালা হতে হবে। বাড়িওয়ালা হবেন? ও আচ্ছা, তো কিভাবে হবেন? আপনাদের দুজনকে বিয়ে করে। কি? জি আপা, সাদে আসার জন্য বাড়িওয়ালা হতে হবে। আর যেহেতু ঢাকা শহরে আমাদের বাড়ি নেই, তাই অপশন শুধু বিয়ে করাই। তো অন্য কোথাও বিয়ে করতে যাবো কেন? এত সুন্দর দুইটা কোচিং, সরি মানে সুন্দর একটা জিনিস থাকতে, মানে সুন্দর মানুষ থাকতে কেন অন্য জায়গায় যাবো বিয়ে করতে? তাই ভাবছি আপনাদের দুজনকেই বিয়ে করে তারপরে বাড়িওয়ালা হয়ে যাব। ও তবে চিন্তা করবেন না, দুজনকে আমি একা বিয়ে করব না। একা দুজনকে কি করে সামলাবো? না না, মানে একা বিয়ে করা ঠিক হবে না। দুজনকে, দুই বোন একসাথে থাকলে একই ঘরে মানে ঝগড়া ঝামেলা হয়। তাই আর কি আমি একজনকে বিয়ে করব। কিন্তু কাকে বিয়ে করব? আপনাকে তো বিয়ে করা যাবে না পা, কারণ আপনাকে তো ভি ভালোবাসে। ওই বেটা, ফাউল কথা বলবি না।
ফাউল কথা না, সত্যি কথা। যাই হোক ওসব বাদ। কিন্তু কথা হচ্ছে আপা, আপনাকে যেহেতু বিয়ে করবে, তো আমার কাছে তো আর সুন্দর কোনো অপশন থাকবে না, তাই আমাকে এই আন্টিকেই বিয়ে করতে হবে। ওই তুই আন্টি কাকে বললি? অসভ্য ফালতু শালা। ছি জান, এভাবে হবু জামাইয়ের সাথে কথা বলে? আর আমি হব জামাই, তুমি বলছো শালা? দেখ, এটা বেমানান না? শালা বেয়াদব অসভ্য শয়তানের আন্ডা কুত্তার ডিম, তারা তোরে আমি দেখাচ্ছি মজা। আমি এক্ষুনি বাবাকে গিয়ে বলবো তোদের লাথি মেরে ঘর থেকে বের করতে। এখন যদি গিয়ে বলে, তারপরে যদি সত্যি সত্যি আমাদের ঘর থেকে বের করে দেয়, তাহলে কি করব? আরে জানেমান, তুই এত চাপ নেস কেন? এত সোজা জিয়ন জাংকুককে বাড়ি থেকে বের করে দেওয়া। আবে বেটা, সরকারি চাকরির একটা পাওয়ার আছে, জানোস না? সরকারি চাকরি? তুই আবার সরকারি চাকরি করস কবে থেকে? আমি করি না, আমার বাপজান তো করে। আর তাছাড়া কিছুদিন পরে আমারও সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা আছে। আর সরকারি চাকরিজীবীদের পাওয়ার, ওয়াও, সেই সেই, বিশেষ করে মেয়ের বাবা মায়ের কাছে। ভাই, তাদের কাছে তো সরকারি জামাই মানে হচ্ছে হীরার খনি। তো এখন কি করবি? কিছুই করব না, সব কিছু অটোমেটিকলি ঘটে যাবে। এক ঢিলে দুই পাখি মারবো আমি। আর তাছাড়া ওই ফুলগুলিকে আমার ভালোই লাগছে বেশ। তেজ আছে দারুণ। আর ওই তেজের যে আগুন, ওই আগুন জিয়ন জাংকুককে গলিয়ে ফেলার সক্ষমতা রাখে রে বেটা। রিপারিমা ওর আব্বু আম্মুর কাছে এসে বিচার দিলে তেমন কোনো লাভ হয় না। কারণ হিসেবে ধরা যায় ওই জাংকুকের কথাই। আর এছাড়া তাদের কাছে ছেলে দুইটাকে খুব ভদ্র মনে হয়েছে। আর জাংকুকের বাবা নামজুনের পূর্ব পরিচিত, তাই রিপারিমার কথায় তারা তেমন পাত্তা দেয় না, বাচ্চামাও ভেবে ছেড়ে দেয়। এরপর কয়েকদিন পার হয়। জাংকুক আর ভি রিপারিমার পরিবারের সাথে যথেষ্ট ভালো ব্যবহার থেকেও অনেক বেশি ভালো ব্যবহার করে, যার কারণে এই কয়েকদিনেই পুরো পরিবার এই দুই ছেলের উপরে মুগ্ধ হয়ে যায়। কিন্তু ভি জাংকুক রিপারিমার পরিবারের সাথে যেমন ব্যবহার করে, ঠিক তার বিপরীত ব্যবহার করে রিপারিমার সাথে। সারাক্ষণ এই দুইটা মেয়েকে ওরা দুই বন্ধু জ্বালিয়ে মারে। বিশেষ করে জাংকুক। ভি একটু ভালো সাজার চেষ্টা করে, রিপাকে ইমপ্রেস করার চেষ্টা করে, কারণ ভি সত্যি সত্যি রিপাকে পছন্দ করে, কিন্তু মুখে সেটা প্রকাশ করে না। জাংকুকের পরিবার জাংকুককে অনেক আগে থেকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু জাংকুক বিয়ে করেনি পড়াশোনার জন্য। তাছাড়া ও ওর ব্যাচেলার লাইফটা নষ্ট করতে চাচ্ছিল না। কিন্তু এখন যখন তার মনে এক রমণীকে ধরেছে, তাই সে বিয়ে করতে রাজি হয়। আর তার পরিবারকে সেই রমণীর পরিবারের কাছে পাঠায় বিয়ের প্রস্তাব নিয়ে। জাংকুকের কথা শুনে তার পরিবার বেশ খুশি হয়। তারা আর এক মুহূর্ত দেরি করে না, তারা সোজা গিয়ে রিপারিমার ফ্যামিলির কাছে বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের প্রস্তাব পাওয়া মাত্র নামজুন জিন দুজনের একজনও কোনো আপত্তি জানায় না। তারা সাদরে বিয়ের প্রস্তাব গ্রহণ করে নেয়। মাত্র কয়েকদিন হলো জঞ্জাল ফ্যামিলি বাড়িতে এসেছে, আর এর মধ্যে বিয়ের প্রস্তাব দিয়ে দিছে, আর তোমরা রাজি হয়ে গেলে? কিভাবে তোমরা রাজি হলে? চেনা নেই জানা নেই একটা ছেলের সাথে তোমরা বিয়ে ঠিক করে দিবে? রিমা, জঞ্জাল এটা কোন ধরনের ভাষা? এত সুন্দর একটা পরিবার, আর সেই পরিবারকে তুই জঞ্জাল বলছিস? ছেলের বাবা সরকারি চাকরি করে, ছেলেও কয়েকদিন পর সরকারি চাকরি পাবে। তাছাড়া ছোটখাটো কত সুন্দর একটা পরিবার, এত ভালো পরিবার সহজে পাওয়া যায়? সব দিক দিয়ে 100-এ 100। তাই রাজি হয়ে গেছে সবাই। রাজি হয়ে গেছে বললেই হবে? আমি এই বিয়ে করতে পারবো না। তোকে কে বলছে বিয়ে করতে? আমরা কি তোর সাথে জাঙ্কুকের বিয়ে ঠিক করছি যে তুই বিয়ে করবি? আমার সাথে বিয়ে ঠিক করনি? তাহলে কার সাথে? রিপার সাথে বিয়ে ঠিক করেছি। রিপা তোর বড় বড় বোনকে বিয়ে না দিয়ে কি তোকে বিয়ে দেবো নাকি? কি? আমার সাথে? ও বাবা, বেঁচে গেছি। হ্যাঁ, তোর সাথে। কোনো দিনও না, সম্ভবই না, অসম্ভব। আমি ওই জঞ্জাল ফালতু একটা ছেলেকে বিয়ে করবো? কোনো দিনও না, তার থেকে আমি মরে যাবো, তারপরও না। কতক্ষণ ধরে দুই বোনে কি মুখ দিয়ে শব্দ বের করতেছে? জঞ্জাল ফালতু, এসব কি ভাষা? এত ভদ্র একটা ছেলের সম্পর্কে অসভ্য ভাষা কথা বলতেছে। ওরা যদি ভদ্র হয় তাহলে ভদ্র শব্দটাই খারাপ হয়ে যাবে। রিপা, সুন্দর করে কথা বলো। আচ্ছা ঠিক আছে, সুন্দর করে কথা বলতেছি। আমি সুন্দরভাবে স্পষ্টভাবে ঠান্ডা মাথায় সবাইকে জানাচ্ছি, আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না, না, না। তোর ওই ছেলের সাথে বিয়ে হবে, আর তোকে ওই ছেলেকেই বিয়ে করতে হবে। যাইবার ভিতরে যা। কিন্তু আমি আর কোনো কিন্তু না বলেছি না? যা, ভিতরে যা, আর কোনো কথা হবে না এই বিষয়ে। মিসেস জিন রিপারিমাকে ধমক দিয়ে ওদের রুমে পাঠিয়ে দেয়। আর এদিকে ভি যখন বাসায় এসে শুনতে পায় যে জাংকুকের সাথে রিপার বিয়ে ঠিক হয়েছে, তখন তোর মাথায় আকাশ ভেঙে পড়ে। ভি জাংকুককে রুমে নিয়ে দরজা বন্ধ করে তারপর জিজ্ঞাসা করে, এটা কি শুনছি আমি? তোর সাথে রিপার বিয়ে ঠিক হয়েছে মানে? তুই তো রিমাকে ভালোবাসিস, তাহলে তুই রিপাকে বিয়ে করবি কেন? পরিবার ঠিক করেছে, তাই বিয়ে করব। পরিবার ঠিক করলে তোকে বিয়ে করতে হবে? তুই ভালোবাসিস একজনকে, বিয়ে করবি আর একজনকে? এটা কোন ধরনের ফালতু নিয়ম? কোনো ফালতু নিয়ম না, সঠিক নিয়ম। আর আমি একবারও মুখে বলিনি যে আমি রিমাকে ভালোবাসি। আমি বলেছি যদি তুই রিপাকে ভালোবাসিস তাহলে আমি রিমাকে বাধ্য হয়ে বিয়ে করব। কারণ আর তো অপশন নেই। সুন্দরী মেয়েটাকে তো তুই নিয়ে যাবি, আমার জন্য থাকবে খালাম্মা আন্টি টাইপের মেয়ে। কিন্তু তুই যখন বলছিস তুই রিপাকে ভালোবাসিস না, তখন তো আমার ওই আন্টি খালাম্মা টাইপের মেয়েকে বিয়ে করার কোনো দরকারই নেই। আমি অতি সুন্দরী রূপসী অপ্সরা রিপাকেই বিয়ে করব।
দেখ, এটা ঠিক না। একজনের কথা বলে আরেকজনকে বিয়ে করবি, এটা একদমই ঠিক না। এটা এটা ঠিক হচ্ছে না। তুই বিয়ে ভেঙে দে, তুই রিমাকে গিয়ে বিয়ে কর। এত সুন্দর মেয়ে থাকতে আমি কেন ওই খালাম্মাকে বিয়ে করতে যাব? না, কখনোই না। আর তোর এত সমস্যা হচ্ছে কেন? তুই এত নিষেধ করতেছিস কেন? তুই তো আর রিপাকে ভালোবাসিস না, তাহলে তোর সমস্যা কোথায়? ভালোবাসিস রিপাকে? না, মোটেও না। আমি রিপাকে ভালোবাসতে যাবো কোন দুঃখে? তাহলে তো হলোই, তুই রিপাকে ভালোবাসিস না, তাই আমি এই সুন্দরীকে বিয়ে করবো। দেখ শোন, আমরা মাত্র কয়েকদিন হলো এই বাসায় এসেছি, আমরা ভালো করে মেয়েকে চিনি না, জানি না। মেয়েটার খারাপও তো চরিত্র হতে পারে। সুন্দরী মেয়েদের চরিত্র খুব খারাপ হয়, তাই আমার মতে তুই রিপাকে বিয়ে করিস না। তোর জন্য ঠিক হবে না। তুই ডিজার্ভ করিস না, মানে তোকে ডিজার্ভ করে না রিপা। চরিত্র খারাপ হলে আমার কোনো সমস্যা নেই। আমার চরিত্র কি ভালো নাকি যে আমি ভালো চরিত্রের মেয়ে পাবো? আমার সমস্যা নেই, আমার এই ক্যারেক্টারলেস মেয়েই চলবে। রাতের বেলা ভি ছাদে বসে মনের সুখে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছিল। ঠিক তখনই ওর চোখ পড়ে ছাদের ওপরে টাঙ্কির দিকে। ও দেখতে পায় সেখানে একটা মেয়ে সাদা জামা পরে চুল ছেড়ে কান্না করতেছে। এটা দেখে তো ভিয়ের ভয়ে হাত পা কাঁপা শুরু করে। ও চোখ বন্ধ করে চিৎকার করে ওঠে। ভিয়ের চিৎকার শুনে মেয়েটা পিছনে ঘুরে তাকায়। মেয়েটা আর অন্য কেউ ছিল না, মেয়েটা ছিল রিপা। ভিয়ের মুখ থেকে ভূত শব্দটা শুনে রিপাও ভয়ে কেঁপে ওঠে। ও তাড়াতাড়ি টাঙ্কির থেকে নেমে ভূত বলে চিৎকার করতে করতে ভিয়ের কাছে আসে। রিপার কণ্ঠ শুনে ভি চোখ মিলে তাকায়। আপনি? হ্যাঁ আমি, প্লিজ আমাকে রেখে যাবেন না। আমি এখানে আসছিলাম শোক পালন করতে, কিন্তু ভূতের কথা ভুলে গেছি। কোথায় ভূত? সাতচন্নি আবার বলতেছে কোথায় ভূত? আপনি আমাকে সাতচন্নি বললেন? এমনিতে আমার মনটা খারাপ, তার উপর আপনি আমাকে সাতচন্নি বললেন? আমি কি দেখতে এতটাই অসুন্দর যে আমি সাতচন্নির মতো দেখতে? এখন যে অবস্থায় আছেন সেই অবস্থায় আয়নাতে গিয়ে দাঁড়ান, তারপরে বলুন যে আপনাকে দেখতে কেমন লাগতেছে। এর মানে আপনি আমাকে দেখে ভয় পাচ্ছিলেন? জি ম্যাডাম। আপনি এখানে এভাবে বসে কান্না করতেছিলেন কেন? আপনার তো খুশি হওয়ার দরকার, কারণ আপনার তো বিয়ে ঠিক হয়েছে সুন্দর সুদর্শন ভদ্র সরকারি চাকরিজীবী একটা ছেলের সাথে। যদিও সরকারি চাকরি এখনো পায়নি, পাবে, সেই লোভেই তো এত খুশিতে বিয়েতে রাজি হয়ে গেছেন লাফাতে লাফাতে। আপনাকে কে বললো যে আমি বিয়েতে রাজি হয়েছি? আমার মতো এত সুন্দর ভদ্র একটা মেয়ে কি ওই অভদ্র ফালতু জঞ্জাল ছেলেকে বিয়ে করতে রাজি হতে পারে? এর মানে আপনি রাজি হননি বিয়ে করতে? না, মোটেও না। আমার ফ্যামিলি রাজি হয়েছে, কিন্তু আমি কোনোদিন ওই ছেলেকে বিয়ে করতে পারবো না। কেন? সে তো ভদ্রই আছে, খারাপ কোথায়? ভদ্র? অসভ্য জঞ্জাল একটা। আপনার মতো সুন্দরী মেয়ে পেলে যে কোনো অভদ্র জঞ্জাল ছেলে ভদ্র হয়ে যাবে। তো আপনার যদি পছন্দ একান্ত নাই হয়, তাহলে আপনি বিয়েটা ভেঙে দেন। বিয়ে তো করার দরকার নেই। আমি বিয়ে ভাঙতে পারবো না, আমার বাবা মা সহ পরিবারের সবাই রাজি। আমার একার পক্ষে এই বিয়ে ভাঙা সম্ভব না। ও আচ্ছা, তো বিয়ে করে ফেলেন। আর জাঙ্কুক তো দেখতে অতটাও অসুন্দর না, যদিও আমার থেকে অনেক কম সুন্দর। সৌন্দর্যের দিক থেকে তো আমার লেভেলেই নাই। তো কি আর করার, রাজি হয়ে যান। দেখতে তো আর মোটামুটি খারাপ না। না, চেহারা দেখতে খারাপ না, অনেকটাই সুন্দর, ভালো লাগে দেখতে, অনেকটা সুদর্শন। কিন্তু এক নম্বর বিরক্তিকর ফালতু জঞ্জাল একটা ছেলে। Oh, yes. হ্যাঁ একদম ঠিক বলছেন, তবে আপনি তো বাইরের দিকটা দেখছেন। ভিতরের দিক দেখলে, মানে বাসার ভিতরে যে অবস্থা করে, ওইটা দেখলে তো আপনি পাগলই হয়ে যাবেন। যখন থেকে শুনছি আপনার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে, তখন থেকেই ভাবতেছি, ইস এত সুন্দর একটা মেয়ে, এই ফালতু ছেলেটাকে কিভাবে সামলাবে? ওই মেয়েটা তো পাগল হয়ে যাবে। না না না, আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি এখন কি করব? আপনি যদি চান, মানে আপনার জন্য, একান্ত আপনার জন্য আমি একটা বুদ্ধি দিতে পারি। আমার কাছে অনেক সুন্দর একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? দেখেন, আপনি যদি চান এই বিয়ে না করতে, তাহলে জাঙ্কুকের সাথে রিমার সেটিং করিয়ে দেন। কেন? কারণ যদি জাঙ্কুকের সাথে রিমার সেটিং হয়ে যায়, তাহলে জাঙ্কুক তো রিমার জন্য পাগল থাকবে। ও তো কিছুতেই আপনাকে বিয়ে করতে চাইবে না। নিজের প্রিয় মানুষ, ভালোবাসার মানুষকে রেখে কি কেউ অন্য মেয়েকে বিয়ে করতে পারে? তাই জাঙ্কুক বিয়েটা ভেঙে দেবে। তখন আপনি আমার মতো কোনো একটা সুদর্শন ছেলে দেখে বিয়ে করে নেবেন। তাই এখন থেকে আপনার কাজ করতে হবে জাঙ্কুক আর রিমার সেটিং করিয়ে দেওয়ার। কিন্তু কিভাবে করব? রিমাও তোকে সহ্যই করতে পারে না, সেই দায়িত্ব আমার। আপনি শুধু আমার কথা অনুযায়ী কাজ করে যাবেন, দেখবেন খুব অল্প দিনের মধ্যেই আমাদের জাঙ্কুক সাহেব এই বিয়েটা ভেঙে দেবে। কারণ সে তখন রিমার প্রেমে হাবুডুবু খাবে। ঠিক আছে, তো তাহলে এখন থেকে আমরা ফ্রেন্ড? না। কেন? কারণ আপনি নিজেও একটা বিরক্তিকর পার্সন। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার পথে আপনি থাকেন, আমার পথে আমি। আমি বিরক্তিকর পার্সন হয়ে একটা ভদ্র মেয়ের সাথে কিভাবে কথা বলতে পারি, আর তাকে সাহায্য কিভাবে করতে পারি? করেন বিয়ে, ওই ফালতু অসভ্য জঞ্জাল ছেলেটাকে বিয়ে করেন। না 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 না, প্লিজ প্লিজ। আচ্ছা, আমি সরি সরি, আমি ওইভাবে বলতে চাইনি। ওকে ঠিক আছে, আজ থেকে আমরা ফ্রেন্ড, তবে শুধু ফ্রেন্ড, অন্য কিছু না। ঠিক আছে, আপাতত ফ্রেন্ড, তবে ভবিষ্যতে কি হবে জানি না। মানে?
আম, মানেটা হলো ভবিষ্যতের কথা তো আমি জানি না, ভবিষ্যৎ তো আল্লাহ জানে, এটা তো মানুষের পক্ষে জানা সম্ভব না, এই জন্য আর কি। পরের দিন সকালে জাংকুক ওদের বাসার দরজার সামনে যে খোলা জায়গাটুকু ছিল সেখানে ব্যায়াম করছিল, আর সকালের মিষ্টি রোদ এসে পড়ছিল তার মুখখানায়। ওই মুহূর্তে দেখতে জাংকুককে বেশ আকর্ষণীয় লাগছিল। রিপাই বারান্দায় দাঁড়িয়ে জাংকুককে দেখে কিছু একটা ভেবে দ্রুত রুমে যায়। রুমে গিয়ে রিমাকে তাড়াতাড়ি টেনে হিঁচড়ে বারান্দায় নিয়ে আসে। বারান্দায় আসার পরে রিপা বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ায়। রিপা যখন রিমাকে ভিতরে আনতে যায় ঠিক তখনই জাংকুক পানি খাওয়ার জন্য ওর বাসার ভিতরে যায়, আর ওই মুহূর্তে ভি এসে জাংকুকের ব্যায়াম করার সরঞ্জাম দিয়ে ও নিজে ব্যায়াম করতে থাকে, কিন্তু রিপা সেটা খেয়াল করে না। রিপা রিমার দিকে তাকিয়ে বলে, নিচে তাকিয়ে দেখ। কি দেখবো? আরে দেখ না ছেলেটাকে, ইস কি সুন্দর মায়াবী একটা ছেলে। আমি প্রথমে ভেবেছিলাম খুব খারাপ একটা ছেলে হবে, কিন্তু এখন আমি বুঝতে পারছি আমি কতটা ভুল ছিলাম, কতটা নির্বোধ ছিলাম। তো সুন্দর একটা ছেলেকে আমি খারাপ কি করে ভাবি। কিন্তু রিপা তোর তো বিয়ে। চুপ থাক, আমার কথা শেষ করতে দে। তুই শুধু আমার কথা শোন আর ওই ছেলেটার দিকে তাকিয়ে থাক, তাহলে বুঝতে পারবি ওই ছেলেটার মধ্যে কি আছে। ওকে যখন দেখি বোন, বিশ্বাস কর বুকে ধারকান বেড়ে যায়। আমি ভেবে কুল পাই না এত মায়াবী সুদর্শন কি করে হতে পারে একটা ছেলে। একটা ছেলের এতটা সুন্দর হওয়া উচিত না ভাই। তুই তো ভালো করেই জানিস যেই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে সেই জিনিসটা আমি তোর জন্য সিলেক্ট করি, কারণ আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালো তোকে বাসি। তাই পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসটা পাওয়ার যোগ্যতা তুই রাখিস। এই ছেলেটার সাথে তোকে বেশ মানাবে। রিপা তুই এসব কি বলছিস? তোর কি মাথা ঠিক আছে নাকি? আমি ওই ছেলেকে বিয়ে করবো? ইম্পসিবল। ওরা একটা জঞ্জাল। ওরা জঞ্জাল কিন্তু ও জঞ্জাল না। ওর মধ্যে এত কিউট একটা ছেলে জঞ্জাল কি করে হয়? হ্যাঁ, ওই জঞ্জাল ছেলেটার সাথে থাকতে থাকতে ও কিছুটা জঞ্জালের মতো হয়েছে, তবে ওর ভিতরে কিন্তু কোনো খারাপ গুণ নেই, একটু সঙ্গদোষে লোয়া বেসেছে এরকম আর কি। তুই যদি ওকে বিয়ে করিস তাহলে তুই পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান নারী হবি। রিপা কি সব চুপ থাক না, আমার কথাটা শোন। তুই শুধু তাকায় থাক না, তুই তার ঠোঁটের দিকে তাকা। ওইটা ঠোঁট না, ওটা হচ্ছে গোলাপের পাপড়ি। তার হাসি দেখ, ওইটা শুধু হাসি না, ওইটা হচ্ছে মুক্ত ঝরা হাসি। ওই হাসি দেখলে যে কোনো পাষাণ হৃদয়ের মানুষ গলে মোম হয়ে যাবে। রিমা তুই ভালো করে তাকা ওই চোখ দুটার দিকে। এত সুন্দর হরিণীর মতো টানা টানা চোখ তুই কোথায় পাবি? কোথায় পাবি এত সুন্দর আকর্ষণীয় সুদর্শন পুরুষ? তোর সাথে একই মানাবে রে রিমা। রিপা কোথায় গেলি? এদিকে আয়। আম্মু ডাকতেছে। আচ্ছা আমি একটু দেখে আসি কি জন্য ডাকতেছে। আর তুই এই ছেলেটার দিকে তাকা, বারবার তাকা, দেখ তোর মনের ধারকান বেড়ে যাবে। আমি আসতেছি। এই কথা বলে রিপা দ্রুত রুমের ভিতরে যায়, আর রিমা নিচের দিকে তাকিয়ে থাকে। ঠিক ওই মুহূর্তে জাংকুক এসে ভিকে সরিয়ে দেয়, আর সে ব্যায়াম করতে থাকে। তখন হঠাৎ করেই জাংকুক আর রিমার চোখাচোখি হয়ে যায়। রিমাকে দেখে জাংকুকের ঠোঁটে দুষ্ট হাসি ফুটে ওঠে। কি হলো আন্টি, এভাবে ভ্যালভ্যাল করে তাকিয়ে আছেন কেন? যেভাবে তাকিয়ে আছেন দেখে তো মনে হচ্ছে যে আমাকে খেয়ে ফেলবেন আস্ত গিলে। তবে আন্টি আমি কিন্তু মোটামুটি টেস্টিই আছি। এসে খেয়ে যেতে পারেন, আসেন খেয়ে যান। ছি, বিচ্ছিরি ফালতু একটা ছেলে। রিপা আর জাংকুকের এঙ্গেজমেন্টের দিন ঠিক করার পর দুই পরিবার রিপা আর জাংকুককে নিজেদের মধ্যে একান্ত কথা বলা, একে অপরকে চিনতে জানতে ভালো করে পরিচিত হওয়ার জন্য ঘুরতে যেতে বলে। প্রথমে রিপা রাজি হয় না, পরে ভি যখন রিপাকে রাজি হতে বলে তখন রিপা রাজি হয়। তবে রিপা শর্ত দেয় ওদের সঙ্গে ভি আর রিমাকে যেতে হবে। পরে ওরা চারজন বিকেলে আহসান মঞ্জিল ঘুরতে আসে। প্রথমে ভি আর জাংকুক আসে। তারা দুজন আহসান মঞ্জিলের গেটে অপেক্ষা করতে থাকে। একটু পরে রিপা আর রিমা আসে। ওরা দুই বোন রিক্সা থেকে যখন নামে ওদের দুজনকে দেখে ভি খুব হাঁ করে তাকিয়ে থাকে। ওরা দুইজন কাছে আসার পরে জাংকুক রিমাকে বলে, আন্টি আপনাকে দেখতে তো মারাত্মক লাগতেছে। অসভ্য ইতর। ছি, দুলাভাইকে এভাবে বলতে নেই। শালিকে যেই শালায় আন্টি বলে সেই শালায় শুধু অসভ্য ইতর না, ছোট লোক, বদমাস, অবদ্ধ, ফালতু, হারামজাদা, ফাউল, খাটাস, বেয়াদব, হারামখোর, শয়তানের আন্ডা তার ডিম। আন্টি না মানে থুক্কু, শালিকা তুমি এত গালাগালি কোথার থেকে শিখেছো? কোন ভার্সিটি থেকে শিখেছো?
তোর নানার ভার্সিটি থেকে, শালা হারামি একটা। বেঈমান সম্বন্ধে আমারে না শিখায় তোমারই শিখাইলো। শালারে একবার পাইয়ানি দেখো, তারপরে ওর মজা দেখাবো। এই তোরা কি এখানে দাঁড়িয়ে ঝগড়া করবি নাকি ভিতরে যাবি? চল ভিতরে চল। এরপর ওরা চারজন আহসান মঞ্জিলের ভিতরে যায়। আহসান মঞ্জিলের সিঁড়িতে বসে ওরা চারজন বাদাম খাচ্ছিল। ভি বাদাম ছুলে রিপাকে দিচ্ছিল, আর জাংকুক নিজেটা নিজেই বাদাম ছুলে খাচ্ছে। আপনি মিয়া সত্যিই ব্যাককল, আপনার বউকে অন্য কেউ বাদাম ছুলে দিচ্ছে আর আপনি নিজেটা নিজেই খাচ্ছেন। ঠিকই তো। কিরে ভি, তুই আমার বউকে বাদাম ছুলে দিচ্ছিস কেন? সর শালা। আসো বউ, আমি তোমাকে ছুলে দিই। কি? না মানে বাদাম ছুলে দিই। দরকার নেই। আর শুনেন, আমাকে বউ বলবেন না, আমি আপনার বউ না। এটা কেমন কথা? কিছুদিন পরে আমাদের বিয়ে হবে, তাহলে আমি তোমাকে বউ বলবো না তো ভি তোমাকে বউ বলে ডাকবে নাকি? প্রয়োজন পড়লে সে ডাকবে, কিন্তু আপনি না, মোটেও না। ভি চলেন তো এখান থেকে, বিরক্তি লাগতেছে আমার, আমরা ওইখানে গিয়ে হাঁটি। ঠিক আছে চলেন। এটা কি হলো? আমার হবু বউ অন্য বেটার লয় ঘুরতেছে। সহ্য করবো কেমনে? বেশ হয়েছে, নিজের বউকে আগলে না রাখতে জানলে অন্য কেউ তো সুযোগ নেবেই। আর কিভাবে আগলে রাখবো? কুলের মধ্যে বসায় রাখবো? আপনার মতো আনরোমান্টিক উদাসীন ছেলের কপালে না বউ নেই। এত বড় অপবাদ। অপবাদ না, সত্যি। ভিকে দেখেন না আপনি, কি সুন্দর রিপার খেয়াল রাখে। এমন যত্ন করলে যে কোনো মেয়ে মুগ্ধ হয়ে যাবে। আচ্ছা আন্টি, ও সরি শালিকা, এসব কথা বাদ দিই আমরা। ওরা ওদের মতো ঘুরুক, চলো আমরা আমাদের মতো ডেটিং করি। কি ডেটিং করবো মানে? না মানে এমনি গল্প করব, ঘুরবো। কিছুদিন পরে আমার বোনের সাথে আপনার বিয়ে, আর আমি এখন আপনার সাথে ঘুরবো, তো কি হয়েছে? বিয়ের পরে চাইলেও ঘুরতে পারো, প্রেমও করতে পারো। আমি সব সময় রাজি আছি। আপনার মাথা কি পুরোটাই গেছে? আরে যায়নি, আসলে আমার তোমাদের দুই বোনকেই ভালো লাগে, তো দুইজনকে তো আর বিয়ে করতে পারবো না। তাই ভাবছি একজনকে বিয়ে করব আর একজনকে লগি করে রাখবো। যদিও পরকীয়া হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা খারাপ হবে না। শালা লুচ্চা হারামজাদা, তোর সাথে যদি আমার বোনের বিয়ে না ঠিক হতো না, তাহলে জুতা খুলে তোরে মারতাম। জুতা খুলে মারবে কেন? দোকান থেকে জুতা কিনে দিতে পারো, নতুন জুতা। বিয়াদব কথাকার। ওই শালিকা, ও না সরি, দ্বিতীয় বউ, শোনো না, আমার পিছে পিছে যদি আসোস না, তোর পাবলিক দিয়ে গণধুলাই খাবো। না জান, এখন এইসব খেতে ইচ্ছে করতেছে না। খাওয়ালে একটু চুমা টুমা খাওয়াতে পারো, কিন্তু ঘন ধুলাই খাওয়াইও না, কারণ এসব আমি খাই না। ওইসব ভি খায়, বিয়ের হজম হয়, আমার আবার একটু চুমা টুমা হজম হয়। কুত্তার আন্ডার ঘরে আন্ডা তোরে। আন্টি না বউ না শালিকা, সরি। তুমি এসব কি বলে গালি দাও গো? মানে কুত্তার আন্ডা ডিম হয় কিভাবে? ও তখন আবার বললা শয়তানের আন্ডা। এই গালিগুলা কে আবিষ্কার করছে? তোরে দেখ ত্রিক্কা, তোরে যে আমি গালাগালি দিব সেটা অসহ্যকর লাগে। একদম ধরবি না, সর। বউ গো, না আপাতত শালিকা গো, এত তেজ ভালো না গো। আচ্ছা ভি, মেয়েদের কিভাবে পটায় রে? আমি কি করে বলবো? কি করে বলবো? তুই তো মেয়ে পটানোর জম। আমিও আমি আবার কবে মেয়ে পটালাম? আরে ভাই আর ভাবনিস না, জীবনে তো কম মেয়ে পটাস নাই। আর তাছাড়া 2 দিন আগেও যেই মেয়ে তোকে দেখলে জঞ্জাল বলে মুখ বাঁকাতো, সেই মেয়ে এখন তোর মুখে বউ ডাক শুনতেও রাজি। এমনি এমনি এসব হয়েছে নাকি রে ভাই? বল না কিভাবে মেয়ে পটাস। আগে বল, তুই এসব শিখে কি করবি? রিমাকে ইমপ্রেস করব। কি? এত অবাক হওয়ার কি আছে? তুই রিমাকে ইমপ্রেস করবি, কিন্তু 2 দিন পর তো তোর রিপার সাথে এনগেজমেন্ট। এনগেজমেন্ট তো কি হয়েছে? বিয়ে তো আর আমি রিপাকে করব না, বিয়ে করলে রিমাকেই করব। কি বললি? আরে হ্যাঁ, আমি তো রিমাকেই ভালোবাসি। এইসব প্ল্যান তো শুধু করেছিলাম বাজিতে জেতার জন্য। এখন আর ওই 10,000 টাকা আমার দরকার নেই। আমার মনে হয় আমি রিমাকে অনেক ভালোবাসি। তুই সত্যি সত্যি রিমাকে পছন্দ করিস, ভালোবাসিস? আর আমি তো আর তোর মতো না, যে কারো প্রতি অনুভূতি এসেছে কিন্তু আমি সেটা স্বীকার করব না মাত্র 10,000 টাকা জেতার জন্য। যা, ওই 10,000 টাকা তোরেই, তুই জিতে গেছিস। তার মানে তুই সত্যি সত্যি রিমাকে বিয়ে করবি না? না। রিমাকে বিয়ে করবি? অফকোর্স হ্যাঁ। ও ইয়েস। তুই আবার এত খুশি হলি কেন? কারণ আমি 10,000 টাকা জিতে গেছি, তার সাথে রিপাকেও পেয়ে গেছি। পেয়ে গেছি মানে? মানে তুই যখন রিপাকে বিয়ে করবি না, তখন আমি বিয়ে করব। তুই কি রিপাকে ভালোবাসিস? প্রথম যেদিন দেখেছিলাম সেদিন থেকেই। শালা, দে 10,000 টাকা দে। কেন? কারণ আমি বাজিতে জিতেছি। তুই কোথায় বাজিতে জিতলি? বাজিতে তো জিতছি আমি। তুই তো বললি আমি বাজিতে জিতে গেছি। বাজির সত্য মনে আছে দোস্ত? কি যেন ছিল? সত্য ছিল, তুই যদি রিপাকে ভালোবাসিস তাহলে তুই আমাকে 10,000 টাকা দিবি, আর যদি না বাসিস তাহলে আমি তোকে দেব। আর তুই এইমাত্র নিজের মুখেই স্বীকার করলি তুই রিপাকে প্রথম দিন দেখার থেকেই ভালোবাসিস। সুতরাং সম্মানিত মহাশয়, বাজিতে কে জিতলো? না, হ্যাঁ।
ঢং করে লাভ নাই, 10,000 টাকা রেডি রাখো দোস্ত। না, এসব ঢং বাদ দে, এখন বল আমি রিমাকে কিভাবে পটাবো। শালি তো আমার 2 চোখই সহ্য করতে পারতেছে না। সারাদিন ওর পিছনে যেভাবে লেগে থাকোস, যে কথাগুলো শোনাস, এরকম করলে কি কোনো মেয়ে তোর প্রেমে পড়বে? তাহলে কি করব আমি, তুই বল না। তুই এখন থেকে যেভাবে বলবি আমি ঠিক সেভাবেই করব, মানে কাজ করব। ওকে শোন, তাহলে তোর এনগেজমেন্টের এখনো প্রায় 2 দিন বাকি আছে। এই 2 দিনের মধ্যে তুই রিমাকে পটাবি আর আমি রিপাকে আরো বেশি আমার প্রতি আকর্ষিত করব। তো এই জন্য আমাদের কোথাও ঘুরতে যেতে হবে, যেখানে শুধু আমরা একসাথে টাইম স্পেন্ড করতে পারবো। ওর পরিবার কি রাজি হবে? না, সেটাও ঠিক, বিয়ের আগে এভাবে ঘুরতে দিতে রাজি হবে না। আচ্ছা ঠিক আছে, একসাথে কোথাও দূরে ঘুরতে না যেতে পারি, কিন্তু এই আশেপাশের মধ্যেই আমরা কোথাও ঘুরতে যেতে পারি, বেশি বেশি একসাথে টাইম স্পেন্ড করতে পারি। পার্কে যাব, সিনেমা দেখবো, রেস্টুরেন্টে যাব। আর এই 2 দিন যে ঘুরবো, এই ঘোরার টাইমে আমরা নিজেদেরকে ওদের 2 বোনের সামনে খুবই মহৎ আকর্ষণীয় একজন পুরুষ হিসেবে নিজেকে উপস্থাপন করব। আর ভুলবশত কোনো উল্টাপাল্টা কথা বলবি না। ও যেইভাবে বলবে ঠিক সেইভাবেই কাজ করবি। খুব কেয়ারিং হবে, এমন বুঝাবি যে ও ছাড়া দুনিয়াতে তোর কেউ নেই। দেখবি 2 দিনের মধ্যে পটে গেছে। আইডিয়াটা দারুণ। এরপরে আর কি, কথা অনুযায়ী ওরা 2 জন এর পরের 2 দিন রিপা আর রিমাকে নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, রেস্টুরেন্টে যায়, পার্কে যায়, সিনেমা দেখতে যায়। অনেক অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করে। আর এই 2 দিনে রিপা রিমা ওই 2 বন্ধুর প্রেমে পড়েই যায়। মেয়ে মানুষ বলে কথা, পুরুষের যত্ন, ভালোবাসা, প্রায়োরিটির কাছে তারা বরাবরই দুর্বল। टूटा जो कभी धारा सजना वे तुझे रब से मांगा, रब से जो मांगा मिले आवे, तू मिले या तो जाने ना दूंगा मैं। मैंने सुनी है परियों की कहानी, वैसा ही नूर तेरा। टूटा जो कभी तारा सजना वे तुझे रब से मांगा, रब से जो मांगा मिले या तो जाने ना दूंगा मैं। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, বলো, কিছু বলবে? জি আঙ্কেল, একটু কথা বলার ছিল। বলো, কি বলবে? আঙ্কেল, কিছুদিন পরে তো জাঙ্কুকের সাথে আপনার মেয়ের বিয়ে। তো মানে আঙ্কেল, আপনি ওর সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে না। না মানে আঙ্কেল, আমি কিভাবে বলবো, আমি জানি এই মুহূর্তে এসব কথা বলা উচিত না, কিন্তু তারপরও বলতে হচ্ছে, কারণ আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আর আমার কেন জানি মনে হচ্ছে আপনার মেয়েও আমাকে ভালোবাসে। যদি ভালো নাও বাসে, পছন্দ করে, এটা মাস্ট বি শিওর আমি। তাই আঙ্কেল, আপনি যদি ওর সাথে বিয়ে দেন, আপনার সম্মান বাঁচানোর ক্ষেত্রে ওকে বিয়ে করবে, ঠিক আছে, কিন্তু বিয়ের পরের দিন আমার সাথে ভেগে যাবে। কি? জি আঙ্কেল, আর বেদবি মাফ করবেন এভাবে বলার জন্য। তবে আমি আপনার মেয়েকে সত্যি ভালোবাসি আঙ্কেল। ওকে ছাড়া আমি বাঁচবো না আঙ্কেল, প্লিজ। ওকে ছাড়া আমার হৃদয় মরে যাবে আঙ্কেল। তো এইসব কথা তুমি আমাকে আগে কেন বলোনি? ওদের তো বিয়ে ঠিক হয়ে গেছে অলরেডি। আর তাছাড়া তোমার সাথে তো আমার ছোট ভাইয়ের মেয়ের বিয়ে ঠিক হয়েছে। আমি এখন কি করে আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দেবো? আপনার ছোট ভাইয়ের মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে? এই বিয়ে ঠিক করলো কে, কবে আবার? এই বিয়ে অনেক আগে জাঙ্কুকের বাবা আর আমি কথা বলে ঠিক করেছিলাম। কালকে তোমার দাদুর সাথে ফাইনাল কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যেদিন জাঙ্কুকের বিয়ে হবে সেদিনই তোমার আর আমার ছোট ভাইয়ের মেয়ের বিয়ে হবে। আমার বিয়ে হবে আর আমিই জানি না? মনে হয় তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছে। এটা কোন ধরনের সারপ্রাইজ হলো আঙ্কেল? আমি বিয়ে করবো অথচ আমি জানিই না। ভাগ্য ভালো আজকে আমি সাহস করে আপনার সামনে কথা বলতে এসেছি, নয়তো আমি যাকে ভালোবাসি তাকে জাঙ্কুক বিয়ে করে ফেলতো, আর জাঙ্কুক যাকে ভালোবাসে তাকে আমি বিয়ে করে ফেলতাম। কি সব বলতেছো জঞ্জালের মতো কথাবার্তা? এগুলো তো সব আমার মাথার ভিতরে পেঁচে যেতেছে। তুমি যাকে বিয়ে করবে জাঙ্কুক তাকে ভালোবাসে? জি আঙ্কেল, কিন্তু জাঙ্কুক তো বললো জাঙ্কুক আমার মেয়েকে ভালোবাসে, আর আমার মেয়েও বললো সে নাকি জাঙ্কুককে পছন্দ করে। কই, সে তো তোমার কথা কখনো বললো না। কি সব বলতেছেন আঙ্কেল? এবার তো আমার মাথা জঞ্জাল হয়ে যেতেছে। আঙ্কেল, আপনার মেয়ের নাম কি? রিমা। রিমা আপনার মেয়ে? হ্যাঁ, রিমা তো আমারই মেয়ে। তাহলে রিপা কার মেয়ে? রিপা আমার ছোট ভাইয়ের মেয়ে। তাহলে শালা আমি আপনার কাছে আসছি কেন? কি? না মানে, সরি, মানে আমি জানতাম যে রিপা আপনার মেয়ে। না, রিপা আমার ছোট ভাইয়ের মেয়ে। ও, তাহলে তো ঠিকই আছে সবকিছু। ধ্যাত, থেকে কেন যে জানতে আসলাম না, তো সারপ্রাইজটা খুব ভালো হতো।
ওকে আঙ্কেল, আসি। জানো বউ, আমি কখনো কল্পনাই করতে পারিনি যে তোমার সাথে আমার বিয়ে হয়ে যাবে। আমিও কখনো কল্পনা করতে পারিনি যে ছেলেটাকে সবসময় জঞ্জাল বলতে বলতে মুখে ফেনা উঠিয়ে ফেলতাম, সেই ছেলেকে স্বামী হিসেবে জীবনে পাবো। তো এখন বলো তো, আমাকে স্বামী হিসেবে পেয়ে কি তুমি খুশি নাকি অখুশি? মানে খুশির বিপরীত শব্দ জানি না, ভুলে গেছি, এই জন্য আর কি বললাম অখুশি। যাই হোক, বলো না বউ, তুমি কি নারাজ নাকি বেরাজ? বাট না, মানে সরি, নারাজ নাকি মানে তুমি কি আমাকে পেয়ে খুশি হয়েছো নাকি বেজার হয়েছো? অফকোর্স খুশি হয়েছি। প্রথম প্রথম আপনাকে অসহ্য লাগতো, কিন্তু গত কয়েকদিন আপনি যেভাবে ছিলেন তাতে আমি সম্পূর্ণ মুগ্ধ আপনার প্রতি। সত্যি বউ, আই লাভ ইউ রিপা। কি বললি তুই? আই লাভ ইউ বললাম, তারপরে কি বললি? তারপরে কি বলছি? কার নাম নিছিস তুই? তোমার নাম? আমার নাম রিপা? আমি রিপা বলেছিলাম? তো কি বলেছিস? ও, তুই বিয়ে করবি আমাকে আর ভালোবাসবি আমার বোনকে? রিপার সাথে বিয়ে ঠিক হওয়ার পর কি যেন বলেছিলি? রিপাকে বিয়ে করে আমার সাথে প্রেম করবি, পরকিয়া করবি। এখন যেহেতু আমাকে বিয়ে করছিস, এখন রিপার সাথে প্রেম করবি আর ওর সাথে পরকিয়া করবি? না বউ, কি সব আউল ফাউল কথা বলো? আমি ওকে বিয়ে করতে যাবো কেন? সরি, মানে ওকে ভালোবাসতে যাবো কেন? ভালো তো আমি তোমাকে বাসি, তোমাকেই বিয়ে করছি, ভবিষ্যতে সারা জীবন তোমাকেই ভালোবাসবো। তোমাদের নাম একটার পেটের ভিতরে আর একটা, তাই আর কি একজনেরটা বলতে গেলে আরেকজনেরটা হয়ে যায়। কিন্তু বিশ্বাস করো বউ, আমি তোমাকেই ভালোবাসি। রাগ করে না বউ, আজকে আমাদের প্রথম রাত। এই রাতে কেউ রাগ করে জান? কোনো রিপা রিমা কোনো নামই বলবো না, তোমাকে আজ থেকে আমি শুধু জানেমান বলে ডাকবো। জানেমান, আই লাভ ইউ জান। হয়েছে। আজকে তোমায় দেখতে অপূর্ব ঐশ্বরিয়ার মতো লাগছে। আমি ঐশ্বরিয়ার থেকেও বেশি সুন্দর। তো আমাকে ঐশ্বরিয়ার মতো কেন লাগবে? ও হ্যাঁ, তাই তো। ঐশ্বরিয়া কি, ছি, আমার বাসায় কাজের বউয়ের থেকে অনেক সুন্দর। ঐশ্বরিয়াকে মানে তোমাকে চাঁদের থেকেও বেশি সুন্দর লাগে। অফকোর্স চাঁদের থেকেও সুন্দর লাগবে। চাঁদের গায়ে দাগ আছে, আমার গায়ে কোনো দাগ আছে নাকি? হ্যাঁ আছে একটা, ওই আপনাকে বিয়ে করার পরে এই একটা দাগ হলো। কি, আমাকে বিয়ে করার পরে তোমার জীবনে দাগ হলো মানে? এর মানে কি বুঝাতে চাচ্ছ? আমি নিকৃষ্ট জিনিস? তো আপনি আবার অত ভালো জিনিস হলেন কবে থেকে? তাহলে তুমি বিয়ে করলে কেন এই নিকৃষ্ট পুরুষকে? তো কি করব, আমি বিয়ে না করলে তো জীবনে কোনোদিন বিয়ে হতো না। কোনো মেয়ে তো জীবনে পাত্তা দেয়নি, আবার বিয়ে করবে? কি বললে, আমাকে কোনো মেয়ে পাত্তা দেয়নি? তুমি জানো এই পর্যন্ত আমি কতগুলো প্রেম করেছি? তোমার হিসাব আছে, ধারণা আছে? না, একদমই নেই। তো কয়টা প্রেম করেছো? অনেক, হাতের করগুনে শেষ করতে পারবে না। যেখানে যেতাম সেখানে একটা না একটা থাকতোই। এমনকি আমার তো গার্লফ্রেন্ড 3-4টা একসাথেও ছিল অনেক সময়। তোমার মাথায় অতগুলো চুলও নেই যতগুলো মেয়ের সাথে আমি প্রেম করেছি, তাই নাকি? এখন তোর মাথায়ও থাকবে না।